হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতেই তোমাদের জন্য সব নতুন নতুন গল্প নিয়ে আসি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ তোমাদের শোনাবো মেলাতে গিয়ে কিভাবে কি করলাম সেই গল্পের দ্বিতীয় অংশ। তো চলো আর দেরি করে না মূল গল্পে চলে যাই। আর যারা আগের গল্পটি শোনোনি তারা শুনে নিও। রূপসীরও খিদে লেগেছিল, তাই আর আপত্তি করল না। ওকে নিয়ে মেলার দোকান মিউজিক গেলাম। সেখান থেকে রসগোল্লা, লুচি আর জিলাপি খেলাম। আমি দোকানদারকে বললাম রূপসীকে আরও খাবার দিতে, কিন্তু রূপসী বলল, না না, আমি আর খাইতে পারুম না, পেয়ার ঢোল হয়ে গেছি। আমি আবারও ঠাট্টা করে বললাম, এখনো তো আসল জিনিস খাওয়াই নাই, তাই এই অবস্থা। রূপসী আমার উড়ুতে একটা জোর চিমটি কেটে বলল, আবার ফাইজলামি? আমি বললাম, তাড়াতাড়ি চলো, তোমার স্বামী আমাগুড়ে ওখানে খুঁজব। যদি দেহে আমরা নাই, বশির মিয়া পাগল হয়ে যাইব। আমরা আবার আগের জায়গায় ফিরে এলাম। লোকজনের ভিড় কমে গেছে। ওখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমরা অন্ধকারে বসা থাকায় আমাদের কেউ দেখতে না পেলেও আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। বশির ফিরে এলে আমরা দেখতে পাব। শীত আরও বেড়ে গেছে। রূপসী রীতিমতো কাঁপছিল। আমি বসলে রূপসী উষ্ণতার জন্য আমার গায়ে গা লাগিয়ে বসল। মিউজিক। জায়গাটা একেবারেই নির্জন। আমি আর লোভ সামলাতে পারলাম না। রূপসীর বাম হাত টেনে নিয়ে চিপে রাখলাম। রূপসী ও ডান হাতে আমার ডান হাত জড়িয়ে ধরি আমার কাঁধে মাথা রাখল। মিউজিক। আমার ডান কোনোই ওর নরম চাপ অনুভব করলাম, ফলে আমার চাপ আর থামিয়ে রাখতে পারলাম না। আমি পা উঁচু করে বসলাম, যাতে লুঙ্গিতে তাঁবু না তৈরি হয়। রূপসীর গরম শ্বাস আমার গালি আর থুতনিতে লাগছিল। ও শরীর থরথর করে কাঁপছিল। আমি ওকে আরেকটু গরম করে দেওয়ার লোভ সামলাতে পারলাম না। আমি আমার মিউজিক মুখ ডান দিকে ঘুরিয়ে বাম হাতে ওর থুতনি ধরি, মুখটা একটু উঁচু করে ওরে নাকি মিউজিক আলতো একটা চুমু দিলাম। ঠিক এই সময় আমি বশিরকে দেখলাম এদিকে ওদিকে তাকিয়ে আমাদের খুঁজছি। কাবাব মি হাড্ডি আর আসার সময় পেল না। আমি সে কথা রূপসীকে বললাম, কিন্তু রূপসীর নড়ার কোনো লক্ষণ দেখলাম না। আমি এবারে ওর মুখোমুখি হয়ে দুই হাতে ওর মাথা ধরি আদর দিয়ে বললাম, তোমাক বালবাইসা ফালাইছি রূপসী, তোমার বিয়া না হইলেই বালা হইত। রূপসী আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, তারপর চোখ মুছল। সর্বনাশ, মেয়েটা কাঁদছে। আমি ওর চোখ দুটোতে চুমু দিলাম আর ওর চোখ মুছে দিলাম। ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চলেন যাই। তারপর ওকে নিয়ে বশিরের দিকে হাঁটা দিলাম। রূপসী আমাকে জড়িয়ে ধরে রাখল। যখন আলোতে এলাম তখন ছাড়ল। বশির সম্ভবত টাকা জোগাড়ের চেষ্টা করেছে জন্য ওর দেরি হয়েছে, কারণ সে টিকিট কাটার জন্য পিড়াপিড়ি করছিল। কিন্তু আমি ওকে টিকিট কাটতে না দিয়ে নিজেই কাটলাম। বশির দুটো চাদর এনেছিল। বলল, বাড়িতে আর চাদর নাই, দুইটাই ছিল নিয়ে আইসি। সিদ্ধান্ত হলো আমি আর বশির একটা আর রূপসী আরেকটা চাদর ব্যবহার করব। আমরা আর দেরি না করে প্যান্ডেলে ঢুকলাম। একে তো যাত্রাপালার প্রথম শো, তার উপরই মেলারও প্রথম দিন। প্রচণ্ড ভিড়, ঠিলাঠিলি করে ঢুকতে হলো। আমি বশিরকে লাইনের আগে দিয়ে তারপরে রূপসী, তারপরে আমি দাঁড়ালাম। ভিড়ের ঠিলাই রূপসীর সাথে আমার লাগছিল। আমরা গ্রাম্য পরিবেশে মাটিতে বসার টিকিট কেটেছিলাম। দেখলাম ইতিমধ্যেই সব জায়গা প্রায় ভর্তি গেছি। আমি বশিরকে বললাম একেবারে পিছনের দিকে বেড়া ঘেঁষে বসার জন্য। আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফিরেছি, যে করেই হোক আজ রাতে আমি রূপসীকে, তাতে যত রিস্ক নিতে হয় নেবে। মঞ্চও আমাদের থেকে অনেক দূরে, তবুও বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। রাত 10টার দিকে শুরু হলো নাচ। যাত্রাপালার নাচ যারা না দেখেছে তাদের সেই নাচ সম্পর্কে তথ্য দেওয়া খুবই কঠিন। যাহিক স্বল্প বসনা, উৎকট প্রসাধনী সজ্জিত মেয়েগুলো বিভিন্ন হিন্দি গানের সাথে নাচ দেখাতে লাগলো। আমরা তিনজনই গাদাগাদি করে বেড়াই পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসেছিলাম। আমি ডান দিকে, আমার বাম দিকে দুজনের মাঝখানে রূপসী, আর সর্ববামী বশির। বশির আর রূপসী একটা চাদর গায়ে জড়িয়েছে আর আমাকে একটা দিয়েছে। আমরা তিনজনই চাদরই মাথা পর্যন্ত ঢেকে নিয়েছিলাম। প্যান্ডেল একেবারে লুকিয়ে লোকারণ্য। নাচ চলল প্রায় 4টা পর্যন্ত। এরপরই শুরু হলো যাত্রাপালা। মায়ের চোখের জল, জঘন্য অভিনয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে প্রায় 7-8 গজ জায়গা খালি হয়ে গেল। আরো কিছুক্ষণ পর আমি নাক ডাকার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি বশির হাঁ করে ঘুমাচ্ছে। আমি রূপসীকে ডেকে দেখালাম। ও হেসে বলল, উনি রাত জাগতে পারে না, ঘুমাই চাই। আমি আশপাশ মিউজিক কিছু খোর গুছিয়ে একটা পুটলি বানিয়ে রূপসীকে বললাম, বেচারা কষ্ট করে ঘুমাচ্ছি, এইটা হ্যারির মাথায় বালিশ বানাই শোয়া দাও। রূপসী পুটলিটা হাতে নিয়ে বশিরকে ধাক্কা দিয়ে জাগালো এবং শুতে বলল। বশির মুহূর্তের জন্য চোখ খুলিয়ে পুটলিটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। বশি শোয়ার সঙ্গে সঙ্গে রূপসীর গা থেকে চাদর সরে গেল। একজন শোয়া মানুষের সাথে আরেকজন বসা মানুষ কখনো একটা চাদর গায়ে দিতে পারবে না। এক্ষেত্রে ঠিক সেটাই হলো। রূপসী রাগ করে বলল, নাদান একটা,
আমি সুযোগটাই চাইছিলাম। আমি আমার চাদর ফাঁক করি, মিউজিক করি, রূপসীকে ডাকলাম। কথাই বলে শীতের কাছে সবাই কাবু। রূপসীও বিনা আপত্তিতে আমার চাদরের মধ্যে ঢুকে গেল। আমি আমার বাম হাত দিয়ে ওকে জড়িয়ে বুকের সাথে টেনে নিলাম। আমাদের মাথা চাদরে মুড়ি দেয়া থাকায় দূর থেকে কেউ বুঝতে পারবে না যে আমার সাথে একটা মেয়ে আছে। তাছাড়া জায়গাটাও ছিল একটু অন্ধকারাচ্ছন্ন। তাছাড়া দর্শকরা সবাই যাত্রায় মগ্ন। আমি আমার বাম হাতে ওকে আমার শরীরের সাথে চেপে রেখেছিলাম। আমার বাম হাতে আমি ওর বাম হাত ধরে রেখেছিলাম। ওর শরীরের স্পর্শে আমার বাড়ার মিউজিক বাড়া বেড়ে গেল আর টংটং করতে লাগলো। আমি আর দেরি করলাম না, মিউজিক। আমার বিশ্বাস ছিল রূপসী আমাকে দিয়েছে যখন তখন ও সবকিছুই দেবে, কিন্তু অবশ্যই আমাকে সেটা আদায় করে নিতে হবে। ও যেছে আমাকে সব হাতে তুলে দেবে না। সুতরাং আমি রূপসীর বাম হাত ধরা আমার বাম হাত থেকে ছেড়ে মিউজিক দিলাম আর ওর বাম হাতে নিচ দিয়ে হাতটা ঢুকিয়ে দিলাম। রূপসী বাধা দিল না, দিবি না। আমি চাদরের নিচে মুখটি নিয়ে এনে বারবার আদর দিচ্ছিলাম। রূপসী হাঁটু ভাঁজ করে বসেছিল। আমি ওর হাঁটুর উপরই ডান হাত রাখলাম। রূপসী প্রথমেই চাপ দিয়ে স্পর্শ করতে বাধা দিল, কিন্তু আমার হাত ক্রমাগত ঠেলতে দেখে পরে আর বাধা দিল না। আমার জীবনে সেটাই ছিল এক অনন্য অবিস্মরণীয় ঘটনা। একটা মেয়ে তার ঘুমন্ত স্বামীর পাশে শুই, ভাবা যায়। কিছুক্ষণ পরও হয়ে গেল, কিন্তু আমার আর কিছু হলো না। এভাবে আসলে কি পারা যায়? রূপসী সম্ভবত আমার ব্যাপারটা বুঝতে পারল। মেয়েরা অনেক কিছু বোঝে। ও নিজেই বের করে বলল, চলেন বাইরে যাই। আমি বললাম, কিন্তু বসির যদি জেগে গিয়ে আমাদের খোঁজে? রূপসী বলল, ও জাগবি নানি, আমি জানি, তাড়াতাড়ি চলেন। আমি আর কথা বাড়ালাম না, দুজনেই উঠে দাঁড়ালাম। রূপসী বলল, দাঁড়ান, হুকগুলান লাগাইনি। আমি দুষ্টামি করে বললাম, খোলাই থাকুক না, চাদরের নিচে কিটা দেখবি নে। রূপসী আমার কথাই মেনে নিল। আমরা দুজনেই চাদর দিয়ে মাথা মুখ ঢেকে নিলাম। কেবল চোখগুলো বেরিয়ে থাকল। গেটের দিকে গিয়ে দেখি এত সাবধানতার প্রয়োজন ছিল না। গেট খোলা, পাহারা দেবার কেউ নেই। বাইরে বেরিয়ে দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না, শুনশান, নিস্তব্ধ। কেবল প্যান্ডেলের ভিতর থেকে অভিনেতাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এমন কুয়াশা পড়েছিল যে 5 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। একদিক থেকে ভালোই হলো, কেউ আমাদের দূর থেকেও দেখতে পাবে না। আমরা প্রায় 10 মিনিট হেঁটে গ্রামের ফসলের ক্ষেতের মধ্যে চলে এলাম। আরও প্রায় 5 মিনিট হাঁটার পর পেলাম বিশাল এক পাট ক্ষেত। আমি ওকে নিয়ে পাট খেতে ঢুকে পড়লাম। পাটের পাতা কুয়াশায় ভেজা। আমার ভাগ্য এত সুপ্রসন্ন হবে ভাবিনি। কিছু দূর ভেতরে ঢোকার পর দেখি এক জায়গায় বেশ কিছু খড় গাড়া করা। আমি সেখানেই দাঁড়ালাম। তারপর অনেকখানি জায়গার পাটের গাছ শুইয়ে দিয়ে জায়গাটা ফাঁকা করে নিলাম। তারপর খড়ের গাদা থেকে খড় এনে বিছুইয়ে দিয়ে বিছানা বানালাম। রূপসীও খড় এনে আমাকে সাহায্য করল। বিছানা হবার পর ধরে শুয়ে পড়লাম। ইতিমধ্যে ঠান্ডায় আমার নরম হয়ে গেছে, কিন্তু রূপসীর ধরে আবার খাম্বা হয়ে গেল। আর দেরি না করে শুরু করলাম। গায়ের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে। আমার শরীর ঘেমে গেল। চাদর খুলে রূপসীর গায়ে দিয়ে দিলাম। খড়ের ঘষায় হাঁটু ছিলে গেল, কিন্তু আমার বিরাম নেই। একটু পর ক্লান্ত হয়ে রূপসীর পাশে শুয়ে হাঁপাতে লাগলাম। একটু পর শীত করতে লাগলো। চাদরটা উঁচু করে ভেতরে ঢুকে পড়লাম। প্রায় আধ ঘন্টা কেটে গেল। এমন সময় মসজিদের আজান শুনতে পেলাম। ভোর হয়ে আসছি, এবারে আমাদের যাওয়া দরকার। রূপসী কিসি কথা বলতেই ও ফিস ফিস করে বলল, আমাকে আরেকটু ধরে রাখিন। ও আমাকে আবার আহ্বান করল। আমি সাড়া দিলাম। ফর্সা হয়ে গেছিল, কিন্তু কুয়াশা আগের মতোই ছিল। আমি সেই ফিকে আলোতে দেখলাম, কি অপূর্ব! সব দেরি করার সময় ছিল না। কৃষকেরা মাঠে চলে আসতে পারে। দ্রুত শুরু করলাম। তারপর আবার যেভাবে এসেছিলাম সেইভাবে প্যান্ডেলে ফিরে এলাম। যাত্রা শেষ হয়ে গেছে, লোকজন বেরিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমার বুক ঢিপ ঢিপ করছিল। কি জানি বসির কি জেগে গেছে নাকি। রূপসীকে জিজ্ঞেস করলাম, ভয় লাগছে কিনা, যদি বসির জেগে যায়। রূপসী বলল, ওনারে বলবেন আমার বাইরে যাওয়ার দরকার ছিল, তাই বাইরে নিয়ে গেছিলেন। তাজ্জব বুদ্ধি তো মেয়েটার মাথায়।
কিন্তু না, বসির একইভাবে ঘুমাচ্ছি। বল্টুটা জানতেও পারল না এইদিকে কি হয়ে গেল। রূপসী ধাক্কা দিয়ে বসিরকে জাগালো। জেগে উঠে বোকার মতো হাসি দিয়ে বলল, ও, যাত্রা শেষ হয়ে গেছে না? আমি বললাম, হ্যাঁ ভাই ওডেন, এখন বাড়ি যেতে হবে। রূপসীর ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। মিউজিক। বিদায় নেবার সময় ওর চোখে পানি দেখেছিলাম। ঠিক যাওয়ার পূর্ব মুহূর্তে বসিরকে রেখে রূপসী আবার ফিরে এলো। কাছে এসে ফিসফিস করে বলল, আমার যাইতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে আমনের সাথে ভাইগে যাই, কিন্তু সে উপায় তো নাই। তো বন্ধুরা, কেমন ছিল আজকের এই গল্পটি? গল্পটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা কেমন গল্প শুনতে চাও আমাকে বলো, আমি তোমাদের জন্য সেই রকম গল্প নিয়ে আসব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে